সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ আর্টিকেল 2.7 সেখানে আছে পাতন পাতন ও ঊর্ধ্বপাতন অর্থাৎ ডিস্টিলেশন অ্যান্ড সাবলিমেশন। তা আমরা একটা পরীক্ষা দিয়ে বুঝাই। ধরি একটা পাত্রে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তাপ দিব, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর উপরে একটা ঢাকনা দিব, ঢাকনাতে উপরে বরফ দিচ্ছি। এখন একে তাপ প্রদান করা হচ্ছে। তো দেখা যাবে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড তাপের প্রভাবে এ তরল না হয়ে কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আমরা জানি কঠিন বস্তু প্রথমে গলে যাবে, তরলে রূপান্তর হবে, তারপর বাষ্প হবে। কিন্তু কিছু কিছু পদার্থ আছে ও সরাসরি বাষ্প হয়ে যাবে তরলের স্টেপটা বাদ দিয়ে, সেটাকে বলা হবে ঊর্ধ্বপাতিত বস্তু। তার মধ্যে একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, একে যদি তাপ দেওয়া যায় সলিড অবস্থায়, এই সরাসরি বাষ্পগুলো এখানে জমা হয়ে ফোটা ফোটা বাষ্প, অর্থাৎ এই সরাসরি বাষ্পে রূপান্তরিত হয়ে আবার তরলের বাষ্পে রূপান্তরিত হয়ে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড জমা হতে থাকবে। অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড সরাসরি তরল না হয়ে বাষ্পে রূপান্তরিত হবে। এখানে যদি উপরে বরফ দেওয়া যায় তাহলে দেখা যাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দানাগুলো এখানে জমা হয়ে আছে। তাহলে হওয়ার কথা কিন্তু তরল, কিন্তু সে তরল না হয়ে সরাসরি সে বাষ্পে রূপান্তরিত হয়ে আবার কঠিনে রূপান্তর হইল। এই হলো কতগুলো বস্তু। এই বস্তুগুলোর মধ্যে আছে তোমার আয়োডিন, ঠিক তেমনি অ্যামোনিয়াম ক্লোরাইড যেটাকে নিশাদল বলা হচ্ছে। এই তাপ দিলে সরাসরি অ্যামোনিয়া গ্যাস এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এই রূপান্তরিত হবে। অনুভাবে ন্যাপথেলিন, কপুর, এগুলো হলো ঊর্ধ্বপাতিত বস্তু। তাহলে আমরা বলবো ঊর্ধ্বপাতন আগে থেকে তোমরা পড়ে আসছো। এর কারণটা হলো এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার অর্থাৎ অষ্টক সম্প্রসারণ। তোমরা যখন বড় ক্লাসে যাবে তখন তোমরা এই সম্বন্ধে তোমাদের কিছু ধারণা দেওয়া যাবে, অর্থাৎ অন্যান্য চ্যাপ্টারগুলো যখন আমি অগ্রসর হব সে সম্বন্ধে কিছুটা যখন পর্যায় সারণী পড়াবো। অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর আয়নিক বৈশিষ্ট্য এবং সমযোজী বৈশিষ্ট্য কী ধরনের, এবং আয়োডিনের সমযোজী বৈশিষ্ট্য এবং আয়নিক বৈশিষ্ট্য কী ধরনের, কী পর্যায়ের, তখন সেই জিনিসগুলো আমি আলোচনা করব। এখানে এগুলো আলোচনা করার সম্ভব নয়, অর্থাৎ আলোচনা এখানে নাই তোমাদের। শুধু তোমাদের আছে ঊর্ধ্বপাতন, যে সমস্ত বস্তু সরাসরি কঠিন থেকে বাষ্পে রূপান্তরিত হয়ে যায়, বাষ্পকে ঠান্ডা করলে আবার কঠিন পাওয়া যায়, সেগুলোকে বলা হবে ঊর্ধ্বপাতিত বস্তু। যেমন আয়োডিন কঠিন, একে আবার বাষ্পায়িত রূপান্তরিত করলে বাষ্প হয়ে আবার তরল না হয়ে এই আয়োডিন আবার বাষ্পে রূপান্তরিত হয়ে যাবে তরল স্টেপ বাদ দিয়ে। যেমন এখানে নিশাদল অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইডে রূপান্তরিত হলো, আবার এদেরকে ঠান্ডা করলে এটা আবার এই দুটো যেমন গ্যাস হয়ে গেছে, আবার ঠান্ডা করলে এরা সলিডে রূপান্তর হয়ে যাবে। কাজেই যে সমস্ত বস্তু সরাসরি তাপের প্রভাবে তরল না হয়ে বাষ্পে রূপান্তরিত হয় সেগুলোকে বলা হবে ঊর্ধ্বপাতিত বস্তু। আর পাতন ব্যাপারটা হচ্ছে এই ধরনের, আমরা পানিকে যদি ওয়াটার তরল একে যদি তাপ দিই আমরা, তাহলে হয়ে যাবে সেই বাষ্প 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্প, সেখানেও পানির উপাদান ওটাই। আবার একে যদি ঠান্ডা করি তাহলে এই যে বাষ্প এবং ঘনীভূত করার পর, অর্থাৎ স্ফুটনের বিপরীত হইল ঘনীভবন।
এই যে বাষ্পীভবন, বাষ্পে রূপান্তরিত হলো, আবার এটাকে যখন ঠান্ডা করা হলো তখন ঘনীভবন, এই দুটো যোগ করে হয়ে যাবে পাতন। অর্থাৎ পাতনের মধ্যে দুটি জিনিস আছে, একটা আছে বাষ্পীভবন ও ঘনীভবন। অর্থাৎ বস্তুগুলোকে যখন তাপ প্রদান করা হবে, কণাগুলো প্রচণ্ড বেগে গতিশীল হবে, গতিশীল হতে হতে তরল হতে হতে সে বাষ্পে রূপান্তরিত হয়ে যাবে। আবার যখন সেখান থেকে তাপটাকে মাইনাস করা হবে, বের করে নেওয়া হবে, তখন তার কম্পনশীল আস্তে আস্তে কাঁপতে কাঁপতে সেগুলো আন্তঃআণবিক আকর্ষণের দিকে চলে যাবে, তখন সেটা হয়ে যাবে তরল। তরল হওয়ার পর ওই ঘনীভূত হবে, অর্থাৎ বাষ্প যখন ঘনীভূত হবে এই দুটো মিলে যেটা হবে তরল, সেটা হলো পাতন। এই পাতন প্রক্রিয়া, এটাকে বলা হবে বাষ্পীভবন এবং ঘনীভবন মিলে হবে পাতন। ডিস্টিলেশন অ্যান্ড ভ্যাপারাইজেশন ইজ ইকুয়াল টু ডিস্টিলেশন, আর এটা হলো হিট অফ সাবলিমেশন। এরকম কয়েকটা পদার্থ আছে তোমাদের, সে পদার্থগুলোর মধ্যে ন্যাপথেলিন, কপুর এবং নিশাদল, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এগুলো কেন এরকম হইল, এগুলো তোমার পরবর্তী অধ্যায়ে যখন আমি যাব সে অন্তর্নিহিত কারণটা তোমাদেরকে বুঝবার চেষ্টা করব। এই গেল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ আলোচনা। পাতন এবং ঊর্ধ্বপাতন দিয়ে আমি শেষ করলাম। তোমাদের আর একটা আলোচনা তোমাদের আছে, এই যে বরফের বাষ্পীভবনের শীতলীকরণ, সেটা তোমরা দেখবে। এই রকম গ্রাফটা আছে, বিপরীত গ্রাফ। এই বিপরীত গ্রাফটা তোমরা লক্ষ্য করবে। এই যে এখানে পুরাপুরি বাষ্প, এই যে বাষ্প এবং তরল, বাষ্প এবং তরলের অবস্থান, এটা হলো তরল। তরল এবং কঠিন অবস্থান, এটা হলো কঠিন। অর্থাৎ তোমরা বাষ্পের শীতলীকরণ, অর্থাৎ আমরা এটাতে বাষ্প এবং তরলের অবস্থান, এটা পুরাপুরি তরল। অর্থাৎ আমরা যদি এখানে চিন্তা করি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা -20 ডিগ্রি, -40 ডিগ্রি, এখানে এখানে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা হচ্ছে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বাস, এটা হলো পুরাপুরি তরল। এটা হলো এ এবং বি আমরা পড়ছিলাম ওইটাতে, এটা হলো কঠিন এবং তরল অবস্থান, এটা পুরাপুরি কঠিন, এটা পুরাপুরি তরল, এটা হলো তরল এবং বাষ্পের অবস্থান। অর্থাৎ তোমরা আগে বরফের তাপ প্রদানের লেখচিত্রটা মনোযোগ সহকারে পড়ে তার উল্টা চিন্তাটা করলেই তোমরা বাষ্পীভবন বা বাষ্পের শীতলীকরণের লেখচিত্রটা বোঝা যাবে। তোমাদের সকলকে ধন্যবাদ। আশা করি এই দ্বিতীয় অধ্যায়ের মূল জিনিসটা তোমরা বুঝতে পেরেছ। মূল জিনিসটা হচ্ছে কণার গতিতত্ত্ব, অর্থাৎ কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস। এই কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস দিয়েই সম্পূর্ণ এই অধ্যায়টাকে সাজানো হয়েছে। অর্থাৎ কণাগুলো মধ্যে আকর্ষণ শক্তি এবং গতিশীলতা, তাপ প্রদানে গতিশীলতা প্রদান করে সেটাকে স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, তারপরে কণাগুলোর স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক থাকা পরে তাদের বিভিন্ন কঠিন পদার্থের বিশুদ্ধীকরণ, তরল পদার্থের বিশুদ্ধীকরণ, তারপরে তোমার পাতন, ঊর্ধ্বপাতন, এই সমস্ত বস্তুগুলো আমরা কাইনেটিক থিওরি অফ পার্টিকেলসের থেকেই এই চ্যাপ্টারটাকে সাজানো হয়েছে। অর্থাৎ এখানে বলা হয়েছে এই চ্যাপ্টারে তোমরা কি কি অভিজ্ঞতা অর্জন করবে। এই চ্যাপ্টারে তোমরা, এই অধ্যায়ে তোমরা কণার গতিতত্ত্ব থেকে পদার্থের ভৌত অবস্থাগুলো ব্যাখ্যা করতে পারবে। কণার গতীয় তথ্য থেকে তোমরা তরল, কঠিন ও বাষ্প পদার্থর আচরণ বা পরীক্ষা এগুলো করতে পারবে, এবং আন্তঃআণবিকের সঙ্গে তাপের কি সম্পর্ক সেটা বের করতে পারবে। তারপরে পদার্থের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এ সম্বন্ধে ধারণা পাবে, এবং আরও ধারণা পাবে পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের লেখচিত্র, অর্থাৎ বস্তুটিকে উত্তপ্ত করলে কি অবস্থা হবে, শীতল করলে কি অবস্থা হবে, সে সম্বন্ধে ধারণা পাবে। এখানে ধারণা পাবে তোমরা পাতন এবং ঊর্ধ্বপাতন এবং ব্যাপন ও নিঃসরণ, এই দুটো তোমার গ্যাসের গতীয় তত্ত্বের উপর ভিত্তি করেই এখানে আলোচনাটা, এই সম্বন্ধে তোমরা এই অধ্যায়ে মোটামুটি একটা শিখতে পারবে। তোমাদের সকলকে ধন্যবাদ।